সুপ্রিয় দর্শক সকলকে দৈনিক আধুনিক কাগজের স্টুডিও আয়োজন ইজিটকে স্বাগত জানাচ্ছি আমি মঈনুদ্দিন। আপনারা জানেন আজকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফল আসলে খুব একটা আশাব্যঞ্জক নয়। আমরা দেখতে পেয়েছি যে সারা দেশে যে গড় পাশের হার যেটা হচ্ছে 58.83, এটা অনেকেই বলছেন বিপর্যয়, অনেকে আরো নানান বিশ্লেষণ তুলে ধরছেন। সিলেটের অবস্থা আরো খারাপ। সিলেট শিক্ষা বোর্ড থেকে 51.86 জন 6% পাশ করেছেন ছাত্রীরা। তো এটা আসলে আমাদের সিলেটের জন্য অত্যন্ত নেতিবাচক একটা খবর। এসব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিলেটের প্রখ্যাত একজন শিক্ষাবিদ, যিনি আমারও শিক্ষাগুরু, এমসি কলেজে দীর্ঘদিন যিনি আসলে ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। এক পর্যায়ে তিনি সিলেট মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন এবং বর্তমানে তিনি জালালাবাদ কলেজের অধ্যক্ষ হিসাবে আছেন। অধ্যাপক হায়াতুল ইসলাম আকন্জি স্যারকে আমি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মঈন, অনেকদিন পরে দেখা। আমি আধুনিক কাগজ মাল্টিমিডিয়াকে অনেক অনেক সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার। আমরা আলোচনায় চলে যাচ্ছি। স্যার, আজকে যে রেজাল্টটা বের হলো এইচএসসি পরীক্ষার, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আজকের রেজাল্ট শুধু না, গত 2-3 বছরের রেজাল্টই কিন্তু ভালো না, প্রত্যাশিত না আমাদের কাছে। এটা পেছনে অনেকগুলো কারণ আছে। আমাদের শিক্ষার্থীরা আগের মতো কিন্তু ক্লাসমুখী না। ওরা ভর্তি হয়, সঠিক সময়ে ক্লাসে যায় না, সঠিকভাবে ক্লাসে থাকে না, তাদেরকে মানে ধরে বেঁধে নিয়ে আসতে হয়। আমি তো যে কলেজে বর্তমানে আছি এটা একটা মোটামুটি কলেজ, প্রথম পর্যায়ে খুব ভালো ছিল, তার চাকচিক্যও ছিল। এখন যেটা আমি লক্ষ্য করি, এই শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে আসতে চায় খুব কম। এজন্য আমি কিন্তু দায়ী দুটো পক্ষকে করি। একটা হচ্ছে যে আমরা যারা শিক্ষকতা করি আমাদের মধ্যেও কিন্তু কিছু গলদ আছে, ত্রুটি আছে। আমরা হয়তো তাদেরকে সঠিকভাবে পাঠদান করতে পারছি না, আমাদের হয়তো আন্তরিকতার কম আছে, এটা একটা। যারা অভিভাবক আছেন তারাও কিন্তু আন্তরিক না, কারণ অনেক সময় অভিভাবককে আমি ফোন করাই আমার শিক্ষকদেরকে দিয়ে, তারা সাড়া দেন না, ফোন ধরেন না। আর ফোন ধরলেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না তাদের কাছ থেকে, যে আমি উত্তরটা, রেসপন্সটা ভালো পাওয়া যায় না, কাঙ্ক্ষিত রেসপন্স পাওয়া যায় না। তো এতে করে শিক্ষার্থীকে শুধু আমি অপবাদ দিই না, শিক্ষার্থীর সাথে সাথে অভিভাবকদেরকেও কিন্তু আমি একটু দায়ী করবো এইসব ব্যাপারে। কারণ তারা কখনো ভাবেন না এই কথাটি যে আমার ছেলে বা মেয়ে কোথায় যায়, ক্লাস করতে যায় কিনা, ক্লাস করছে কিনা। বিপর্যয় কিন্তু আমি দেখেছি মুরারিচাঁদ কলেজও। আমি যখন ভাইস প্রিন্সিপাল ছিলাম, 300-350 ভর্তি হয়, ক্লাসে গিয়ে পাওয়া যায় 25 জন 30 জন। তো কড়াকড়ি করার পরে হয়তো একটু বাড়ে, আবার কমে যায়। সবাই কিন্তু এখন দেখা যায় ওই যে প্রাইভেট শিক্ষার উপর নির্ভরশীল, সবাই স্যারদের বাসায় বাসায় যেতে চায়। তো আন্তরিকতা কমে গেছে, সব দিক থেকে আন্তরিকতা কমে গেছে আজকে। শিক্ষার্থীর দিক থেকে, শিক্ষকদের দিক থেকে কিন্তু আন্তরিকতা যথেষ্ট কম। ভালো কলেজ যেগুলো আছে ওখানে ভালো ভালো শিক্ষক আছেন, ভালো পাঠদান করেন, ওখানে একটা আকর্ষণ আছে। আর যেগুলো, আমি যে কলেজে আছি এখন, এই লেভেলে যে কলেজগুলো দারুণ কিন্তু বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত এই কলেজগুলো। আর এখন যে বিষয়টা হয়েছে, এখন পাড়ায় পাড়ায় কলেজ গজিয়ে উঠেছে, যার ফলে শিক্ষার্থী থেকে পাওয়া যাবে। গ্রামে গঞ্জে স্কুলগুলো কিন্তু কলেজ পর্যায়ে চলে গেছে, ওখানে ভর্তি হয়ে যায়। আমি এই বছর যেটা লক্ষ্য করলাম, জালালাবাদ কলেজে দ্বাদশে আসার পরে অনেক ছাত্র জকিগঞ্জের ছেলে মেয়ে জকিগঞ্জে চলে যেতে চায় দ্বাদশে, সুনামগঞ্জের ছেলে মেয়ে সুনামগঞ্জে চলে যেতে চায়। কি টানে যায় আমি জানি না। তো তাদের একটা আকর্ষণ কাজ করে যে আমি আমার এলাকায় চলে যাব, এখানে এত খরচ আমার গার্ডিয়ান জুগাতে পারছেন না। তো অনেক ধস নেমে গেছে আমাদের। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আমি তো 5-6 বছর হলো আমি রিটায়ারমেন্টে গেছি, আন্তরিকতার অভাব হয়ে গেছে সব দিক থেকে। এখন কি শিক্ষক, কি শিক্ষার্থী, কি অভিভাবক, সবাই আজকে কিন্তু আমরা আন্তরিকতার ঘাটতি আমি লক্ষ্য করি। এটা কি শুধুমাত্র এই আন্তরিকতার কারণ না, অন্য কোনো কারণ আছে স্যার? আমরা দেখেছি যে বিগত দিনগুলাতে পাশের হার অনেক বেশি ছিল, গত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি, এবং করোনার সময় একটা আলাদা একটা শিক্ষা ক্ষেত্রে একটা চেঞ্জ এসেছিল যে সবাই অটো পাস দেওয়া হয়েছিল। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে? হ্যাঁ, করোনার আগে যে বিষয়টি হয়েছে, আমি বিগত সরকার আমি এরকম উল্লেখ করতে চাই না,
তখন কিন্তু ছাত্রছাত্রীদের প্রতি বেশি একটা আমাদের দরদ ছিল। দরদটা এই, আমি তো তখন প্রধান পরীক্ষকের ভূমিকা ছিলাম। অনেক সময় আমাদেরকে বলা হতো যে একটু বেশি করে পাশের হার, 25 পেলেই যাতে করে 33-এ যাওয়া যায়, 75 পেলেই যাতে করে 80 করা যায়, এরকম একটা প্রবণতা ছিল। সেই কারণে কিন্তু তাদের ফলাফলটা খুব ভালো হয়েছে। জিপিএ 5 এর সংখ্যা, পাশের সংখ্যা ভালো ছিল। পার্সেন্টেজ তো আমার মনে সিলেট বোর্ডে 98-99% এক সময় ছিল। তো এগুলো কিন্তু আমরা আসলে খুব ভালো করিনি। আমরা ভালো করিনি কারণ আমাদের শিক্ষার্থীদেরকে যথার্থ কিন্তু আমরা মূল্যায়ন করতে পারিনি। যথার্থ শিক্ষকতার যে বিষয়টি, পড়ানোর বিষয়টি, এটা হয়তো করতে পারিনি। আমরা ফলাফলটা ভালো দিয়ে ফেলেছি, যার ফলে দেখা গেছে একটা শূন্যতা। এরা কিন্তু ভালো পর্যায়ে কিন্তু স্থান পায়নি। জিপিএ 5 পেয়েও কিন্তু অনেকে পাস কোর্সের অ্যাডমিশন পায়নি, এরকম ঘটনা ঘটেছে। আমি মুরারীচাঁদ কলেজে থাকলে দেখেছি দুটো পরীক্ষা ভালো এসএসসি এইচএসসি তে, কিন্তু ভালো সাবজেক্টে তার অ্যাডমিশন হচ্ছে না। অ্যাডমিশন টেস্টে গেলে দেখা যায় খারাপ করছে, অথবা যে কোনো কারণবশতই হোক না কেন। তো আন্তরিকতার অভাবের সঙ্গে আরেকটা জিনিস, যেহেতু আমরা সিলেটি মানুষ, আমাদের শিক্ষার্থীরা কিন্তু এসএসসি পাশের পরেই, আমি যেটা এখন লক্ষ্য করি, ওরা বিদেশে চলে যেতে চায়। তো আমি প্রায় বলি যে এসএসসি পাস, এটা তো কোনো সার্টিফিকেটে কোনো মানে মূল্যই পাওয়া যাবে না কোথাও। না, অন্যান্য উন্নত দেশে আমরা শুনেছি যে ক্লাস 7 এর সাথে আমাদের 7 এর সাথে ইভেন আমাদের এখানে গ্রাজুয়েশন করে গেলেও কিন্তু খুব মূল্যায়ন করা হয় না। এখানে মাস্টার্স করে গেলেও ওখানে কিন্তু গ্রাজুয়েশন গিয়ে করতে হয় অনেকেরই। তো যাই হোক, বিদেশে প্রবণতা আমাদের আছে, বিদেশ যাওয়ার জন্য একটা আমরা খুব একটা হয়ে গেছি, খুব আগ্রহী আমাদের শিক্ষার্থীরা। আমাদের অভিভাবকরাও দেখা যায় অনেক সময় বিদেশ পাঠানোর জন্য উন্মাদ হয়ে গেছেন। তারাও চান তাদের সন্তানরা বিদেশে যাক, উপার্জন করুক, তারা দেশে বসে বসে এটাকে এনজয় করবেন। তো এই দিক থেকে আমরা একটু দুর্বল হয়ে আছি। আর আমি বিপর্যয়ের বিষয়ে আরেকটা কথা বলতে চাই। উত্তরণের উপায়টা হচ্ছে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি আজকে সমাজে, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এখান থেকে উত্তরণ ঘটবে। কারণ আমি যদি আমার জায়গা থেকে সঠিকভাবে কাজ করি, তাহলে অবশ্যই আমাদের শিক্ষার্থীরা কিন্তু একটা ভালো পর্যায়ে আসবে। অভিভাবক যদি অভিভাবকের মানে জায়গা থেকে তিনি যদি তার ভূমিকা রাখেন, তাহলে অবশ্যই আমাদের শিক্ষার্থীরা ভালো করবে। শিক্ষকরা যদি যথার্থভাবে তাদের যে পাঠদানের বিষয়টি, এটি যদি এনশিওর করতে পারেন, তাহলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু আগের মতোই করবে। আমি আমার কথা বলি, আমি যে বছর এইচএসসি পাস করি, সেই বছরে পার্সেন্টেজ তো মনে হয় 40 বা 41% ছিল কুমিল্লা শিক্ষা বোর্ডে। তো সেই ছাত্রছাত্রী আমরা কিন্তু এখন অবস্থানে মোটামুটি আছি, একেবারে খারাপ করিনি। ফলাফল কি করেছি জানি না, কিন্তু আমরা একটা অবস্থানে চলে গেছি। তো এরাও করতে পারবে যারা পড়াশোনা করেছে। আজকে আমার কলেজের ফলাফল দেখলাম 62%। আমি দু একটা সরকারি কলেজের রেজাল্টও দেখলাম 59%, 58%, 57%। এই তুলনায় কিন্তু জালালাবাদ কলেজের ফলাফলটা কিন্তু মন্দ না। কিন্তু আমি কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারিনি, কারণ আমি শিক্ষক। আমি কিন্তু অধ্যক্ষের ভূমিকা থেকে কথাগুলো বলছি না। আমার এখনো আমার গলায় সমস্যা, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় যে গিয়ে শাউটিং করি ক্লাসে, যেভাবে তোমাদেরকে পড়িয়েছি আমি সে 90s-এ, সেই 91-92 কথা মনে আছে। মুরারীচাঁদ কলেজে আমরা কি মানে শাসন করতাম, কি শাসন করতাম। হাসান ওয়াইজ স্যার, প্রফেসর হাসান ওয়াইজ, কি শাসক পেয়েছিলাম আমরা, আমি খুব স্মরণ রাখি কিন্তু। আর আমার জীবনে কিন্তু একটা খুব ঋণ আছে আমার ছাত্রদের কাছে। আমি বলি যে আমার কোনো মেধা নেই, কোনো যোগ্যতা নেই, কিন্তু মেধাবীদের শিক্ষক আমি মেধাবী শিক্ষার্থীর কিন্তু শিক্ষক। এই যে মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে যে কি শিখেছি আমি, এটা এখন বুঝি। আমি এই পর্যায়ে বুঝি যে কি শিখেছিলাম। আমি যদি মুরারীচাঁদ কলেজের শিক্ষক হতাম না, তাহলে কিন্তু আমাকে আকনজি স্যার বলে কেউ চিনতো না, কেউ চিনতো না। আমি খুব এক্সচেঞ্জ করার চেষ্টা করছি, ইন্ট্রোডাকশন হয়েছে অনেক ভালো ভালো শিক্ষার্থীর সঙ্গে। আমি এমন স্টুডেন্টস পেয়েছি এসএসসি পরীক্ষায় কোনো প্লেস নেই, তার 20 নাম্বার পর্যন্ত ছিল, তখন প্লেস নেই, স্টার মার্কস আছে তার। সেই স্টুডেন্টটা এইচএসসিতে এসে ফার্স্ট হয়ে গেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। সেটা একটা অবাক কাণ্ড আমার কাছে। এবং তার গার্ডিয়ানকে আমি একবার বলেছিলাম যে আপনার মেয়েটা কিন্তু খুব ভালো করবে, সম্ভবত 97-98 এর দিকে হবে, আপনার মেয়ে খুবই ভালো করবে যদি আপনি একটু তদারকি করেন। তিনি আমার কথাটা রেখেছিলেন। এরপর দেখা গেল মেয়েটা ফার্স্ট হয়ে গেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। তো ওই যে বললাম যে আন্তরিকতা, তদারকির যে বিষয়টা, আমরা যদি সব দিক থেকে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই আমাদের কথা মানবে এবং তারা ভালো করার চেষ্টা করবে।
এই যে এখন যে ক্রমাবনতি হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে, স্যার যেটা বলছিলেন আগে যে আপনাদেরকে বলা হয়েছে যে 25 পেলে তাকে যাতে 33 করে দেওয়া হয়, পাশ করে দেওয়া হয়। তো এই বিষয়গুলো আসলে রাজনীতির কারণে নাকি অন্য কোনো কারণে হয়েছে? আর এইগুলার এই যে আজকে অবনতিশীল একটা ব্যবস্থা গড়ে উঠেছে, এগুলা কতটুকু দায়ী? হ্যাঁ, রাজনৈতিক কারণ তো এখানে আছে, রাজনৈতিক কারণ ছাড়া সামাজিক কারণও আছে। আমরা চেয়েছি যে আমাদের নতুন একটা শিক্ষা বোর্ড, আমরা এটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাই। তো নতুন শিক্ষা বোর্ডকে চাইলেই তো ঢাকা শিক্ষা বোর্ডের কাছাকাছি নিয়ে যাওয়া যাবে না, কুমিল্লা শিক্ষা বোর্ডের কাছাকাছি নিয়ে যাওয়া যাবে না। সেই একটা চিন্তা ছিল আমার মনে হয় যে সিলেট শিক্ষা বোর্ডকে একটা পর্যায়ে আনতে হবে। পর্যায়ে আনতে হলে কিন্তু এখানে পার্সেন্টেজ বাড়ানো লাগবে, এবং শিক্ষকদের যদি এরকম বলা যায় যে 25-26 পেলে এটাকে 33 করা যায় কিনা, 75-76 পেলে এটাকে 80-তে নেওয়া যায় কিনা, সেটা কাজ করেছে। আমি শুধু পরীক্ষক না, পরীক্ষক, নিরীক্ষক, প্রধান পরীক্ষক, বিভিন্ন শিক্ষা বোর্ডে আমি কিন্তু কোয়েশ্চেন সেটার ছিলাম, মডারেটর ছিলাম। সেই থেকে বলছি আমি, এখানে ওই জিনিসটা কাজ করেছে। নতুন শিক্ষা বোর্ড এটাকে ভালো একটা পর্যায়ে নেওয়া যায় কিনা, এটা রাজনৈতিক কারণ ছাড়া সামাজিক একটা কারণ আছে। আর প্রাতিষ্ঠানিক যে একটা বিষয়, আমরা কিন্তু সবসময় চেয়েছি আমাদের প্রতিষ্ঠানগুলো, যেহেতু এইখানে শিক্ষা দীক্ষার হারটা একটু কম, এটা বাড়ানো যায় কিনা। এই বাড়াতে গিয়ে কিন্তু এই কৌশলটা অবলম্বন করা হয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি। স্যার অসংখ্য ধন্যবাদ। আসলে এটা সিলেটের যে বিষয়টা বলছেন যে উচ্চশিক্ষার জন্য অনেকেই আসলে উচ্চশিক্ষা কমপ্লিট না করে বিদেশে চলে যান, তো এটা একটা ইম্প্যাক্ট আছে সিলেটে। যাই হোক, এই বছর যে ফলাফলটা বিপর্যয় হলো, আপনি বলছেন আন্তরিকতার অভাব, সকলেরই আন্তরিকতার অভাব, তো এ থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারি কিভাবে? আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারি। এটার সমাধান হচ্ছে যে আমরা যদি কর্মতৎপর হয়ে যাই সবাই। আমি বলবো যে শিক্ষার্থী যদি ক্লাসে ফিরে আসে, ক্লাসগুলো যদি করে, এবং যারা শিক্ষাদান করছেন আমাদের শিক্ষকরা, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তাদের যে অব্লিগেশনস আছে এটা যদি ঠিকমতো তিনি পারফর্ম করেন, এবং গার্ডিয়ানরা যদি ঘন ঘন খবর নেন যে আমার ছেলে বা মেয়ে শিক্ষাঙ্গনে যাচ্ছে কিনা, ক্লাসগুলো করছে কিনা, এই তিনটা মধ্যে একটা যোগসূত্র থাকা লাগবে, অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক। তাহলে কিন্তু আমার মনে হয় এই সমস্যার সমাধান খুব একটা কঠিন হবে না। এবং ওই যে আমরা একটা জিনিস করি, আমরা পার্সেন্টেজ কম থাকলেও দেখা যায় টেস্ট পরীক্ষায় আমরা সেন্ট আপ করতে দেই। টেস্ট পরীক্ষা সেন্ট আপ করে পাশ করলেই, মোটামুটি পাশ করলেই আমরা কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে বলি। এখানে যদি একটু কড়াকড়ি করা হয় যে টেস্ট পরীক্ষা ওইরকম 2টা সাবজেক্ট বেশি ফেল করলে কিন্তু আমরা দেব না, তাহলে আমার মনে হয় ভালো হবে। আমি গত বছর আমার এখানে নির্বাচনী পরীক্ষা যারা ফেল করেছিল তাদের সাপ্লিমেন্টারি এক্সাম নিয়েছি, সম্পূরক পরীক্ষা। আমি কিন্তু নিশ্চিত করেছি পাশ করতে হবে, পড়াশোনা করে এসছে, খারাপ করেনি। আমি কয়েকজনকে দেইনি, ওরা খুব পিড়াপিড়ি করেছে। আমি বললাম না, তোমরা ফেল করবে, অপদস্থ হব আমি, প্রতিষ্ঠান প্রধান হিসেবে শিক্ষকরা অপদস্থ হবে। আমি দেখেছি এটা একটা ইম্প্যাক্ট কিন্তু কাজ করেছে। তো যাই হোক, আমরা 3 পক্ষ যদি সঠিক রকম কাজ করি, তাহলে আমার মনে হয় আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে ভালো করবে। আমি আশাবাদী, আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবসময়। আমি কাউকে কিন্তু নিজে দোষারোপ করি না এরকম ভাবে যে উনি দায়ী, অমুক পক্ষ দায়ী, আমি এটা করতে চাই না। আমরা সবাই কিন্তু দায়ী, দায়িত্ব কিন্তু সবার আছে আমাদের। এই যে পশ্চাৎপদতার পিছনে আরেকটা যুক্তি অনেকে তুলে ধরেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ডিভাইস গুলার একটা এফেক্ট, এই বিষয়টা এটা আমিও বলতে চেয়েছিলাম, আমার হঠাৎ এটা স্লিপ হয়ে গেছে, মিস করে ফেলেছি। যোগাযোগ মাধ্যম, বিশেষ করে যে মোবাইল ফোন হাতে হাতে আছে, পরে যখন তখন এটা প্রতিষ্ঠানেও কিন্তু ব্যবহার করতে চায়। মহিলা কলেজে কড়াকড়ি করেছিলাম, আমার মেয়েরা তারা ওই যে 3 তলায় ছাদে চলে যেত, গিয়ে আমার ওয়াইফাই ছিল না কিন্তু মোবাইল ডেটা থাকতো সবসময়, তারা ওখানে গিয়ে ব্যবহার করতো। তো যখন খবর পেলাম, কড়াকড়ি করতে শুরু করলাম, খুব ভালো রেজাল্ট আসলো। আচ্ছা, দেখলাম যে এটা বন্ধ হয়ে গেছে। এরপরে আমি দরজা বন্ধ করে দিতাম যাতে করে সে ছাদে না যেতে পারে। তারপরে আমি ঘন ঘন কিন্তু বিভিন্ন ক্লাস পরিদর্শন করতাম, করে 3 তলায় যেতাম, গিয়ে দেখতাম যে ওরা বসে আছে, আড্ডা মারছে, ওদের ক্লাসে নিয়ে আসতাম। এই কড়াকড়ির ফলে যে ব্যাপারটি ভালো হয়েছিল, আমার জন্য মঙ্গলকর হয়েছিল। প্রথম বছরই কিন্তু আমার যে 2018-তে আমি দেখলাম 36 বা 37 জন সরকারি মেডিকেল কলেজে চান্স পেল, এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4th পজিশন, 16th পজিশন, 64th পজিশন মহিলা কলেজ থেকে।
তারপরে বুয়েটে সুযোগ পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটি তো আছেই। এমন মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আছে যে মেয়েটা অত্যন্ত দারিদ্র ক্লিষ্ট পরিবারের সন্তান, যাকে আমি অর্থনৈতিক অনেক মানে সুযোগ করে দিয়েছিলাম। সেই মেয়েটি ঢাকা ইউনিভার্সিটি বের হয়ে গেছে সম্ভবত, যার কলেজের 25 টাকা বেতন দেওয়ার মতো সামর্থ্য ছিল না। সেই মেয়েটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে এখন, এই যোগ্যতা সম্পন্ন সে। তো একটু তদারকির যে বিষয়টা, এটা কিন্তু তো মোবাইল ফোনের যে এখন যে এটা আমি কিন্তু গুড ইম্প্যাক্টও অনেক আছে, কারণ আমি অনেক লার্ন করি এখান থেকে, আমি প্রতিদিন অনেক কিছু শিখি, আমি এনজয় করি এটা। কিন্তু এটাও যে নেগেটিভ যে ব্যাপারগুলো আছে, এটা কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজকে কিন্তু কলুষিত করছে, বেশি কলঙ্কিত করছে। যখন তখন এটা ব্যবহার করছে, পারিবারিকভাবে দেখা যায় যে ওই শিক্ষার্থীরা কিন্তু রুম বন্ধ করে সারা রাতেই করছে। এই জন্য কিন্তু আমাদের একটু সচেতনতার দরকার। সবাই যদি সচেতন হই যে রাতে 10টার পরে তোমার কাছে মোবাইল কিন্তু আমি থাকতে দেব না, তাহলে কিন্তু ওরা তো এসএসসি এইচএসসি শিক্ষার্থী, ওদেরকে কিন্তু কন্ট্রোলে সহজে আনা যায়। একটু আমরা কনভিন্স করার চেষ্টা করব, তাহলে পারা যাবে। তো এই পর্যায়ে যায়নি যে অনার্স পাস শক্ত হয়ে গেছে, মজবুত অবস্থানে চলে গেছে, আমরা চাইলে পারি। তো অনলাইন যে বিষয়গুলো, ইন্টারনেট কানেক্টিভিটি যে বিষয়, এটা যদি একটু কন্ট্রোলে আনা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীদেরকে আমার মনে হয় আবার আমরা সুপথে ফিরিয়ে আনতে পারবো। ছাত্র শিক্ষকের সম্পর্কটা যেমন আপনি আমার আমরা কখনো আপনাদের সাথে চেয়ার বসবো এটা কল্পনা করিনি, বা এখনো হেজিটেশনে আছে আমি আপনার সামনে বসবো, কিন্তু এই যে বর্তমানে এই বিষয়গুলো আসলে অনেকটাই চলে না। মঈন, ইউ ডিজার্ভ দিস চেয়ার, ইউ ডিজার্ভ, কারণ এখানে বসার তোমার যোগ্যতা হয়ে গেছে আজকে। তুমি একটা ভালো অবস্থানে আছো, এখানে জেলা প্রেস ক্লাবের সভাপতি। আমি তো খুব প্রাউড ফিল করি আমার ছাত্রছাত্রী সম্পর্কে যখন জানি, এই যে আনন্দ, এটা শিক্ষক হয়। সেদিনও বলেছিলাম বিশ্ব শিক্ষক দিবসে, আমার বিভাগীয় কমিশনার ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, যে আমি কিন্তু শিক্ষক হতে চাইনি। 84 BCS আমার মৌখিক পরীক্ষা বাকি ছিল, এটা আমি আমার জীবনে গল্প কাউকে বলিনি। আমার বাবা শিক্ষক ছিলেন, সুনামগঞ্জ গভর্নমেন্ট জুবিলি স্কুলের শিক্ষক, রিটায়ার্ড টিচার। বাবা শুধু বললেন, বাবা আমার তোমার বড় 2 ভাই 2টা পেশায় চলে গেছে, আমি চাই তুমি শিক্ষক হও। আমি আর মৌখিক পরীক্ষা দিইনি, দিলে তো একটা ক্যাডারে হতোই আমার। তো আমি আমার দিকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তাকিয়ে আছেন যে আমি কিন্তু দুর্ভাগ্যক্রমে অথবা দুর্ঘটনাক্রমে কিন্তু শিক্ষক হয়ে গেছি। তবে এখানে এসে যে মন্দ করেছি এমনটা না। আমার হাজারো শিক্ষার্থী কিন্তু আজকে অতিরিক্ত সচিব পর্যায়ে, যুগ্ম সচিব, উপসচিব, হাজার হাজার ডিআইজি এই অবস্থানে আছে। তো আমার মতো যারা এই পেশায় আছেন তারা ভুল করেননি। যাই হোক, জীবনে গল্প অনেক কিছু করার আছে। আমি আমার জীবনে এখানে এসে কিন্তু সাফল্য পেয়েছি অনেক। রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলোতে সাফল্য এবং ব্যর্থতা এই দুটোই কিন্তু আছে। তা আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করেছি, ওই তোমাদের দ্য প্যাট্রিয়ট একটা কবিতা ছিল, শেষ দুটো লাইন আছে, টিজ গড শ্যাল রিপে, আই এম সেফার সো। আল্লাহ কিন্তু প্রতিদান দেবেন, এই জন্য আমি অধিক নিরাপদ। আল্লাহ আমাকে প্রতিদান দিয়েছেন। আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি চাকরি শেষ 6 বছরে। আমাকে অনেক সময় বলা হয়েছে উনি আমাদের মানুষ না, ওনাকে এমসি কলেজে প্রিন্সিপাল করা যাবে না, ওনাকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা যাবে না। খুব কষ্ট পেয়েছি মানসিকভাবে। আমার তো ওই নেশা ছিল না যে আমি কলেজটাকে কলঙ্কিত করব। পরে মহিলা কলেজে প্রিন্সিপাল যখন হলাম, সুযোগ পেয়ে গেলাম। এমন কোনো কোয়ার্টার নেই যেখান থেকে আমি সাহায্য পাইনি। আমি যে সাহায্য পেয়েছি আমি সারা জীবন ওদের কাছে ঋণী। বিগত সরকারের যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন জনাব এম এ মান্নান, আমার প্রতিবেশী, আমি যখন চেয়েছিলাম স্যার আমার কয়েকটা পরিবহন দরকার, কয়েকটা বাস দরকার, 1 কোটি টাকা তিনি আমাকে দিয়েছিলেন। এবং আমাদের মেয়র সাহেব, উনি 1,35,00,000 টাকা দিয়ে আমাকে ওয়াল করে দিয়েছেন, আমাকে গেট করে দিয়েছেন, ভেতরে একটা দৃষ্টিনন্দন একটা স্টেজ করে দিয়েছেন, মুক্ত মঞ্চ করে দিয়েছেন। প্রিন্সিপাল ভবন যেটি আছে, প্রিন্সিপাল অফিস, এটা ছাদ দিয়ে কিন্তু পানি গড়িয়ে পড়তো, এটাকে ঠিক করে দিয়েছেন। আমার প্রয়াত যে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব আমাকে টাকা দিয়েছেন। যখন বলেছি স্যার আমার এখানে কিন্তু 2টা রুম করতে চাই নামাজের জন্য, বলে এই টাকা দিয়ে তো করতে পারবেন না। সেই সময় এগিয়ে আসছেন আমার মাহিউদ্দিন সালিম, আমি এইগুলো কিন্তু কৃতজ্ঞতা ভরে স্মরণ করতে চাই। 6 লাখ টাকা দিয়েছিলেন তিনি আমাকে, এখন জি ভাই এগুলো করতে চান আপনি, এটা দিলাম। ওই 2টা টাকা দিয়ে আমি 2টা প্রেয়ার রুম করলাম,
এয়ার কন্ডিশন প্রেয়ার রুম, আমি একটা হস্টেল পুরা ছাদকে মানে ঢেলে সাজিয়েছি যাতে করে পানি টানি না পড়ে। আরো অডিটোরিয়াম আমি কিন্তু পুরা রিফারবিশ করেছি। এটা অধ্যক্ষ হুসনে আরা খানম একজন ছিলেন। তো ম্যাডামের ছেলেমেয়েরা সবাই আমেরিকায় থাকেন। তো একবার আসলেন দেশে, আমি ওনাদেরকে সান্ধ্যকালীন একটা রিসেপশন দিলাম। ওনারা সবাই খুব সন্তুষ্ট চিত্তে আমাকে শুধু বললেন যে আপনার জন্য কি করতে পারি আমরা। তাই আমি বললাম এটা আমার কোন ডিমান্ড নাই, আপনারা যদি কিছু করতে চান। ওনার সব ছোট মেয়ে আমার সমসাময়িক, বললেন প্রিন্সিপাল সাহেব আমি কিছু স্যানিটেশনে কাজ করবো আপনার স্যানিটেশন। তো উনি নিজে করে দিয়েছেন অনেকগুলো টয়লেট, হস্টেলের টয়লেট, অডিটোরিয়ামের টয়লেট, প্রায় 5 থেকে 6 লাখ টাকার কাজ করে দিয়েছিলেন। ইভেন মিডিয়ার যেসব মানুষরা, আমি যে সাপোর্ট পেয়েছি আজকে ঋণী, কিন্তু আমি মইন তুমি আমার ছাত্র হিসাবে না খুব ঋণী। আমি খালি একটা হ্যালো দিলেই হতো, এবং ফলাফল যেদিন হতো এইচএসসি পরীক্ষার, আমি তো 2টা ফলাফল পেয়েছি 18-19-এর ফলাফলের দিন, আমি মিডিয়ার লোকজনকে আমার রুমে বসতে দিতে পারতাম না। আমি কিন্তু খুব কৃতজ্ঞ সবার কাছে, খুব সাপোর্ট পেয়েছি। একটা অনুষ্ঠানে শুধুমাত্র খবর দিলেই হতো যে এই অনুষ্ঠানটা ওই দিন হবে, অনেকে এসে হাজির হতেন, এই খবরগুলো নেওয়ার চেষ্টা করতেন। আমি যেদিন রিটায়ারমেন্টে যাই এর আগের দিন অনেকে এটাকে ফোকাস করার জন্য আমার কি কন্ট্রিবিউশন আছে অনেকেই গেছেন, লিপিবদ্ধ করেছেন আমার কথাবার্তা। পরের দিন যে পত্রপত্রিকা আসছে, আমি আসলে মানে ওইরকম যোগ্যতা সম্পন্ন মানুষ নেই, অনেক কথা এসছে এখানে। জীবনে গল্প বলার জন্য অনেক সময় দরকার। সুযোগ পেয়েছিলাম, জুয়েল সাদত আমেরিকা থেকে একবার নিয়েছিল, আমার মনে 1 ঘন্টা নিচে হবে না, খুব কথা বলিয়েছিল আমাকে দিয়ে। আমি আসবো আমাকে আহ্বান করলে অবশ্যই আসবো, আল্লাহ যদি ভালো রাখে আমাকে। আর আমি আমার ছাত্রছাত্রীর জন্য যদি কিছু করতে পারি, এটা যে কত বড় একটা শান্তির বিষয় একজন শিক্ষকের জীবনে, এটা একটা বড় শান্তির বিষয়। আর আমার খুব ভালো লাগছে আজকে যে আমি এইরকম একটা সুন্দর পরিবেশে একটা সাক্ষাৎকার দিতে পারছি আজকে, এবং আমার একজন ছাত্র আমার সাক্ষাৎকার নিচ্ছেন আজকে, এবং তিনি কিন্তু একটা প্রেস ক্লাবের সভাপতি, এবং তিনি ভালো পর্যায়ে আছেন। আমি তো খবর নেই সবসময়, এটা আমার কাছে একটা খুব সন্তুষ্টির বিষয়, খুব আনন্দের বিষয়। এগুলো আপনাদের অবদান স্যার, আমরা আসলে যে এটা যোগ্যতার বিষয় আছে, অবদান আমাদের থাকতে পারে, যোগ্যতার বিষয় আছে এখানে। যাই হোক, আমরা আরেকদিন আমরা আসলে স্যারের অনেক বিষয় শুনবো, আমরা না বলা কথাগুলো আমরা অবশ্যই চেষ্টা করব স্যারের মুখ থেকে শোনার জন্য। কারণ হায়াতুল ইসলাম আফগানজি স্যারের ছাত্ররা সারা বিশ্বে ছড়িয়ে আছে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে ছড়িয়ে আছে, এবং অসংখ্য মানুষ প্রতিষ্ঠিত হয়েছে তাদের অবদানের কারণে, তাদের ডেডিকেশনের কারণে আসলে অনেকেই আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। তো স্যার অনেক মূল্যবান কথা বলেছেন। আমি একটা শেষ প্রশ্ন করতে চাই স্যার, আমরা আসলে সিলেটের মানুষ সব সময় বলে থাকি যে আমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, আমরা বরাবরই পিছিয়ে আছি। এই থেকে মানে আমরা বের হতে গেলে আন্তরিকতা যে প্রশ্নটি জানাচ্ছেন আপনি, এর বাইরে আর কি করা লাগবে? সরকার থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি কিনা এই বিষয়টা দিয়ে আমরা। হ্যাঁ, সরকার থেকে সহযোগিতার বিষয়টি কিন্তু আমার মনে হয় তাদেরও কিন্তু আমাদের প্রতি একটু একটা আমাদের দিকে লক্ষ্য, মানে আমাদের জন্য কিছু করা উচিত। কারণ সরকারে এই মুহূর্তে যারা আছেন, আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে কিন্তু আমাদের লোকজন খুব কম। যারা আছেন এরা কিন্তু ঢাকা বেসড মানুষকে দিয়ে অনেক কিছু হয় না, এগুলো আমি খুব স্পষ্ট ভাষিতার পরিচয় দিচ্ছি এখানে। যদি সিলেট থেকে গ্রো করে ডেভেলপ করে একজন মানুষ থাকতেন আমাদের এখানে, সিলেটে থাকেন সবসময়, সিলেটে ওন করেন, আমাদের সঙ্গে একটা সম্পর্ক আছে এরকম, তাহলে সিলেটের জন্য কিন্তু ভাবতেন তিনি। তো যারা আছেন তারা ঢাকায় থাকেন, সিলেটকে ওন করেন না, কিন্তু ওই রকম করেন না, এটা আমি যেটা বুঝি। তো এই সরকারের কিন্তু এদিকে নজর দেওয়া উচিত আমি মনে করব। আর যেহেতু আগামীতে নির্বাচনও আছে, এটা আমি আগাম বলে রাখি, এটা আমি আগে বিগত দিনে বলতাম, আমাদের যারা নির্বাচিত সদস্য আসবেন, সংসদ সদস্যরা, তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তারা যদি আমাদের শিক্ষার দিকে তাকান, তাহলে এটা মানে স্বর্ণরাজ্য হয়ে যাবে কিন্তু আমাদের সিলেট। বিদেশমুখী যে একটা প্রবণতা আছে এটা কিন্তু কমে যাবে। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভালো করতে পারি, তাকে যদি একটা মানসম্পন্ন একটা পর্যায়ে নিতে পারি, তাহলে আমরা অবশ্যই সেই সুদিনে ফিরে যাব। আমরা বলি না যে আগের দিন ভালো ছিল, আগের দিন ভালো ছিল, সবসময় আগের দিন ভালো ছিল, গতকালকেও আমাদের জীবনে ভালো ছিল। তো এটা বলি এই জন্যে যে ভালো হয়তো ছিলই, আর মন্দ হলেও কিন্তু সেটাকে ভালো পর্যায়ে নিয়ে যাই আমরা। তা আমি কখনো কিন্তু মন্দ কিছু ভাবি না, আমি সবসময় একটা প্রত্যাশায় থাকি, একটা অপটিমিজম কাজ করে আমার। ব্রাউনিং এর কথা বলেছিলাম, তিনি কিন্তু সাংঘাতিক অপটিমিস্ট, আশাবাদী মানুষ।
ওই যে টিস গড শ্যাল রিপে, এই কথাটি কিন্তু আশাবাদিতা তার, যে আমি কিন্তু ভেঙে যেতে পারি না, কারণ ভেঙে যেতে পারি না এই জন্য যে আল্লাহ কিন্তু তার প্রতিদান আমাকে দেবেন, সেটা পরকালে হোক, সেখানে তিনি দেবেন। এই জন্য আমরা সবার কাছ থেকে সহযোগিতা চাইবো। আমাদের মানুষজন কিন্তু অনেক ধনাঢ্য আছেন, তারাও যদি তাকান আমাদের দিকে তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। প্রতিষ্ঠান কিন্তু সরকারি হলে অনেকেই জানেন যে বেসরকারি পর্যায়ে কিন্তু সাহায্য করা যায় না, এটা কিন্তু ভুল কথা। করতে পারেন, একটা গাড়ি দিয়ে করতে পারেন, অথবা একটা বিল্ডিং দিয়ে করতে পারেন। সরকারের পক্ষে কিন্তু অনেক সময় সম্ভব হয় না সবকিছু করা। তো সরকার এবং যারা ধনাঢ্য ব্যক্তি আমাদের এখানকার, সবাইকে নিয়েই যদি আমরা কাজ করি, প্রতিষ্ঠানে যারা ট্রাস্টি বোর্ড পরিচালিত ট্রাস্টিরা আছেন, ম্যানেজিং কমিটির সদস্যরা আছেন বা গভর্নিং বডির সদস্যরা আছেন, সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে অবশ্যই আমরা সুদিন দেখতে পাবো। ধন্যবাদ স্যার, আমরা আসলে সেই সুদিনের অপেক্ষায় থাকলাম। আমরা চাইবো যে হায়াতুল ইসলাম আকন্জি স্যার আসলে তাদের মতো শিক্ষকরা আসুন এবং সিলেটের শিক্ষা ব্যবস্থা শুধু না, সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আসুক, সেই প্রত্যাশা আমরা করি স্যারের মতো। স্যারকে আমরা আজকে স্টুডিওতে পেয়ে আসলেই আনন্দিত। আমরা প্রত্যাশা করব আগামীতে আবারও স্যারকে আমরা নিয়ে বসতে পারি, যেন সে পর্যন্ত স্যারের সুস্থতা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। এই শুভ সন্ধ্যা বলিনি প্রথমে, স্বর্ণালী সন্ধ্যা, ওই যে আজ এই স্বর্ণালী সন্ধ্যায় কি একটা গান আছে কিন্তু, কি বাঁধনে জোড়া লেগো বন্ধু, তো এই জিনিসটা মনে হলো আমার যে একটা বাঁধনের মতো গেল আর কি। আমার খুব ভালো কাটলো। আমি আসবো, অনেক গল্প করার আছে, অনেক গল্প করার আছে। আমাদের জীবনে কিছু কথাবার্তা বলি এই প্রজন্মের জন্য, কারণ গ্রাম থেকে পড়ালেখা করে এসেছি আমরা। সেই সুনামগঞ্জে প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা, তারপরে সুনামগঞ্জ গভর্নমেন্ট জুবিলি স্কুল, সুনামগঞ্জ প্রাইভেট কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়। সুতরাং অনেক পরিশ্রম করে করে কিন্তু আজকে সেই সিপাহীর যে বুট, সেই বুট দিয়ে সেলিউট দিতে দিতে মেজর জেনারেল এই পর্যায়ে আসছি। অনেক কথা বলার আছে, এই প্রজন্মকে অনেক জানানোর আছে আমাদের। অনেক ধন্যবাদ মঈন, এবং টিপুকে ধন্যবাদ জানাতে হবে, কারণ টিপু যদি আমাকে ফোন না দিত তাহলে আমি কিন্তু উদ্দীপিত হতাম না। মঈনের সেই হাসি রয়ে গেছে, আগের হাসি, কোনো চেঞ্জ নাই একেবারে। ধন্যবাদ স্যার, আমরা অনেক সুন্দর করে আসলে স্যারের সাথে আজকে কথা বললাম এবং ভালো লাগলো আজকে। আমার মনে হয় যারা আজকে এই অনুষ্ঠান দেখেছেন তারাও অনুপ্রাণিত হবেন স্যারের কথা থেকে, যে আমরা আসলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। দর্শক, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে ছিলেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা নতুন কোনো নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।